এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সমস্ত আশেপাশের দেশে এমন কিছু ঘটছে যা গত 70 বছরে কেউ ভাবতেও পারেনি। নেপাল থেকে শুরু করে ভুটান হোক বা পাকিস্তানের ভেতরে সিন থেকে শুরু করে বালুচিস্তান, এমনকি মিয়ানমারের ভেতরেও কিছু একটা উত্তেজনা চলছে যা অন্য কিছুর দিকে ইঙ্গিত দিচ্ছে। আর মিয়ানমারের পর এখন মনে হচ্ছে নেপাল আর ভুটান দুটো দেশেই ভারতের সাথে যুক্ত হওয়ার একটা নতুন গেম শুরু হয়েছে। আর এটা আমি হাওয়াতে বলছি না, এর পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে। আজ থেকে মোটামুটি 1 বছর আগে 14ই মার্চ আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। ওখানে ক্লিয়ারলি পুরো ডিটেলস দিয়েছিলাম যে এই মুহূর্তে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সাপোর্ট নেপালের ভেতর হিন্দু রাষ্ট্র রিভাইভ করা হচ্ছে। যেখানে 2017 সালের পর যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর নেপালের ভেতর যত হিন্দু সংগঠন রয়েছে আর নেপালের রাজপরিবারের সমর্থক রয়েছে তাদেরকে একজোট করার কাজ চলছে। এখন আপনি বলতে পারেন যে ভাই, যোগী আদিত্যনাথ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এতটা ক্ষমতা রয়েছে যে পাশের দেশে এইভাবে কন্ট্রোল করতে পারবে। তো এর জন্য 2017 সালের এই আর্টিকেলটা দেখুন, যা ইকোনমিক টাইমস পাবলিশ করেছিল। এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে যে কিভাবে যোগী আদিত্যনাথ নেপালের রাজপরিবারের সাথে যুক্ত রয়েছে আর রাজপরিবারের ওপর ব্যাপক ইনফ্লুয়েন্সও রয়েছে। কেননা যোগী আদিত্যনাথ এই মুহূর্তে উত্তরপ্রদেশের সবচেয়ে শক্তিশালী মঠ গোরখপুর মঠের প্রধান, আর এই গোরখপুর মঠের সাথে নেপালের রাজপরিবার সরাসরি যুক্ত। বলা হয় যে গোরখপুর মঠের ব্যাপক ইনফ্লুয়েন্স ছিল নেপালের রাজতন্ত্র পরিচালনার জন্য। নেপালের রাজা সপরিবারে এই মঠে আসত, এমনকি যোগী আদিত্যনাথকেও বহুবার ইনভাইট করা হয় নেপালের হিন্দু সভার জন্য রাজপরিবারের তরফ থেকে। এখন প্রশ্ন আসছে, যোগী আদিত্যনাথ এখানে এক্স্যাক্টলি কী করতে চাইছে নেপালের ভেতর? তো এর জন্য আপনাদের 1 মিনিটের মধ্যে এই পুরো ঘটনার ব্যাকগ্রাউন্ড আগে বুঝিয়ে দিই, তাহলেই পুরো গেমটা বুঝতে পারবে। নেপাল বরাবরই হিন্দু রাষ্ট্রই ছিল, আর নেপালে কি হবে সেটা ভারত থেকে অনেকটাই নিয়ন্ত্রণ হতো। স্পেশালি কিছু মঠ আর টেম্পল এর পেছনে ছিল। এখন স্বাভাবিকভাবেই ভারতের ভেতর কিছু পলিটিক্যাল আইডিওলজি রয়েছে যাদের এই বিষয়টা পছন্দ না। তো এখানে 1980-র দশকে যখন চীন ব্যাপক শক্তিশালী হতে শুরু করে আমেরিকার মদতে, ওরা কি করে, সবার প্রথমে ধীরে ধীরে ভারতের সমস্ত প্রতিবেশী দেশকে নিজের দখলে নিতে শুরু করে। এর আন্ডারেই ভারতের কমিউনিস্টরা আর চীনের কমিউনিস্টরা মিলিতভাবে একটা মাওবাদী আন্দোলন শুরু করায় গোটা নেপাল, যার সাহায্যেই 1990-এর দশকে অ্যান্টি রাজা, অ্যান্টি মোনার্কি আর অ্যান্টি হিন্দু রাষ্ট্র মুভমেন্ট চালু হয়। জোরপূর্বক ভুল বুঝিয়ে নেপালের হিন্দু রাজ আর মোনার্কিকে শেষ করা হয় 2008 সালে। আর জানলে অবাক হবেন, সেই সময় আমাদের নিজস্ব ভারত সরকার নেপালের এই কমিউনিস্ট আন্দোলনকে সাপোর্ট দিয়েছিল ডেমোক্রেসি নামে, যার ফলস্বরূপ আজ নেপালের কমিউনিস্ট পার্টি সম্পূর্ণ চীনের কোলে বসে পড়ে। এখন এরপর 2014 সালে ভারতের সরকার পাল্টায়। তারপর 2015 সালে নেপালের নতুন সংবিধান তৈরি হয় এবং চীনের ইনফ্লুয়েন্সেই নেপালের এই সংবিধান সম্পূর্ণ এমনভাবে তৈরি করা হয় যাতে নেপালের হিন্দু স্ট্যাটাস আর রাজতন্ত্র ধীরে ধীরে মুছে যায়। সেই সময় যোগী আদিত্যনাথ এর বিরোধিতা করে, কিন্তু বলা হয় যে এতে বড় কোনো ফায়দা হয়নি, কারণ ভারত যদি ডিরেক্টলি অফিসিয়ালি এখানে হস্তক্ষেপ করত, নেপালের সাধারণ মানুষ ভারতের বিরুদ্ধে চলে যেত। তাই ভারত সরকার সেই সময় চুপ ছিল। শুধুমাত্র গোরখপুর মঠ আর যোগী আদিত্যনাথ ব্যক্তিগতভাবে এর বিরোধ করে। আর এখান থেকেই আসল গেম শুরু হয়। যেমনটা আমি প্রথমেই বললাম, গোরখপুর মঠের সাথে নেপালের রাজপরিবারের ডিরেক্ট কানেকশন রয়েছে এবং উত্তরপ্রদেশ থেকেই নেপালের যে হিন্দু সংগঠন তার অনেকটা কন্ট্রোল হয়। আর 2015 সাল থেকেই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ থেকেই নেপালের সংগঠনকে একজোট করার চেষ্টা করে, যেখানে আরএসএস আর বিজেপিও ইনডাইরেক্টলি সাপোর্ট দিয়েছিল। বিজেপির সাপোর্ট অ্যাকচুয়ালি আমাদের যে এজেন্সি রয়েছে তার থ্রু গিয়েছে। এরপর 2017 সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর এই সাপোর্ট আরও বেড়ে যায়। আর অন্যদিকে নেপালের কমিউনিস্ট সরকার লাগাতার ভারতের বিরুদ্ধে কাজ করতে শুরু করে চীনের সমর্থন। তো একে কাউন্টার করার জন্য স্বাভাবিকভাবে ভারত সরকারও যোগী আদিত্যনাথ আর হিন্দু সংগঠনগুলোকে ফ্রি হ্যান্ড দেয় বা বলা ভালো একটু পুশ করে। আর সেম টাইমে নেপালের যে রাজ পরিবার তাদের সাথে পুনরায়
নেপালে একটা অ্যান্টি চায়না মুভমেন্ট আর প্রো হিন্দু সেন্টিমেন্ট তৈরির কাজ শুরু হয়। এরপর চলে আসুন সোজা 2022 সালে, মানে প্রায় 5 বছর পর। প্রথমবার এত বছরে নেপালের ভেতর একটা প্রো মোনার্কি আর প্রো হিন্দু রাষ্ট্রের জন্য আওয়াজ উঠতে শুরু করে। আর এখানে ভারত খুবই ব্রিলিয়ান্টলি এই স্ট্র্যাটেজিতে কাজ করেছে। নেপালের কমিউনিস্ট শাসনের পর ওদের গোটা দেশ কোল্যাপসের পথে দাঁড়িয়ে। উদাহরণ হিসেবে এই মুহূর্তে নেপালের মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে 5টা বিষয় নিয়ে। প্রথমত, ওখানকার যে ইয়াং জেনারেশন তারা দেশ ছেড়ে পালাচ্ছে কাজের জন্য, যাকে কমিউনিস্ট সরকার ঠেকাতে পারছে না। দ্বিতীয়ত, ওখানকার যে লোকাল ইন্ডাস্ট্রি ছিল তাকে বরবাদ করে দেয়, যাতে চীনের ইন্ডাস্ট্রি এখানে এন্ট্রি নিতে পারে। তৃতীয়ত, ভারতের সাথে ওরা যে বিবাদ করাচ্ছে আর্টিফিশিয়ালি, এর চক্করে প্রচুর নেপালি যারা ভারতে বিজনেস করতো সেটা ব্লক হয়ে গেছে। পুরো ভারত নেপাল সীমান্ত জুড়ে বিজনেস বন্ধ করিয়ে দিয়েছে। এছাড়াও নেপালের ইকোনমি এখন কিন্তু নিচের দিকে যাচ্ছে, কিন্তু চীনের লোনের চক্করে ওরা আরও ফেসে গেছে। আর এই সমস্ত বিষয়কে নিয়েই নেপালের সাধারণ মানুষ বুঝে গেছে যে আগেকার হিন্দু মোনার্কি শাসনে এত সমস্যা ছিল না, কিন্তু ডেমোক্রেসির চক্করে ওদেরকে ধোঁকা দেওয়া হয়েছে এই কমিউনিস্টদের তরফ থেকে। আর এটাকে ইস্যু বানিয়েই এন্ট্রি হয় নেপালের পূর্ব রাজা জ্ঞানেন্দ্র শাহের। এবারে পরপর ঘটনাগুলো দেখুন। 2023 সালের নভেম্বর মাসে মারাত্মক প্রোটেস্ট হয় নেপালে, যা পরে গিয়ে দাঙ্গায় পরিবর্তন হয়। আর এই প্রোটেস্ট এতটা বড় ছিল যে গোটা নেপালকে নাড়িয়ে দিয়েছিল। নেপালের সরকার জোর করে এটাকে দমন করার চক্করে পরিস্থিতি বিগড়ে যায়। এরপর গত বছর মার্চ মাসে আবার লোকজন রাস্তায় নামে এবং এই প্রোটেস্ট থামতে না থামতে এখন 2 দিন আগে নেপালের যে রাজা তিনি নেপালে আসে। আর ওনার সমর্থনে গোটা এয়ারপোর্ট জুড়ে যা ভিড় হয়েছিল যে এটা দেখে চীন সমর্থিত কমিউনিস্ট পার্টি মারাত্মক আতঙ্কে রয়েছে। এমনকি আমেরিকার মিডিয়াও এটাকে নিয়ে রিপোর্ট করছে। আর খেয়াল করবেন, এই ভিড়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি তৈরি করেছে যোগী আদিত্যনাথের ছবিও, যেটা একটা সিম্বল ছিল। কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী এখন সমস্ত কমিউনিস্ট পার্টিগুলো নেপালের ভেতরে স্ট্রাগল করছে। প্রতিটা কমিউনিস্ট পার্টি একে অন্যকে দোষ দিচ্ছে যে ওরা ঠিক মতন ইকোনমি সামলাতে পারেনি, তাই মানুষ চটে রয়েছে। এই কারণেই নেপালের যে মোনার্কি শাসন তারা আবার ক্ষমতায় আসছে। আর এই পুরো প্রোটেস্ট আর সমর্থন লাগাতার বাড়ছে, যাকে কাউন্টার করার একটাই রাস্তা, নেপালের কমিউনিস্ট সরকারকে নেপালের ইকোনমি পুরোপুরি ঠিক করে আবার আগের পর্যায়ে নিয়ে যেতে হবে। কিন্তু সেটা তো তখনই হবে যদি ভারত এতে সাপোর্ট দেয়, কারণ চীনের সাথে কোনো ট্রেড করে নেপালের ইকোনমি ঠিক হবে না। ওদের সমস্ত ট্র্যাডিশনাল বিজনেসকে রিভাইভ করতে হবে, ভারতে নেপালিদের চাকরির ব্যবস্থা করতে হবে। উপরন্তু 2 দেশের মধ্যে যে মিউচুয়াল ট্রেড হতো, মানে উত্তরপ্রদেশকে যদি দেখেন ওদের সীমান্ত রয়েছে, তার কাছেই মেজরিটির ছোট ছোট ফ্যামিলি বিজনেস ছিল নেপালিদের। ওরা উত্তরপ্রদেশে ডিরেক্টলি গিয়ে নিজেদের মাল বিক্রি করত। এতে করেই নেপাল সার্ভাইভ করে। আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারাপশান আর লোন, যেটা কোনো দিন এই কমিউনিস্ট পার্টি ঠিক করতে পারবে না। কারণ মেজরিটি লোন ওরা নিয়েছে চীনের BRI প্রজেক্টের জন্য, এবং এমন এমন এয়ারপোর্ট বানিয়েছে যেখানে ভারত নিজের দেশে ওদের বিমান ঢুকতে দেবে না। চীনের তৈরি বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারত বিদ্যুৎ কিনবে না। তাহলে এই সমস্ত যে প্রজেক্ট হয়েছে এর লোন ওরা শোধ করবে কী করে? কিন্তু প্রতি বছরের ইন্টারেস্টও বেড়ে চলেছে, যেটা দিতেই হবে। আর এর থেকে নজর ঘোরাতেই নেপাল ভারতের সাথে সীমা বিবাদ শুরু করে, যে এর ফলে যদি রাষ্ট্রবাদ জাগে। কিন্তু এটাও আবার বিগড়ে গেছে। ভারত ওদের সাহায্য আরও কমিয়ে দিয়েছে, ট্রেডে আগের মতন ছাড় দিচ্ছে না, তো ইকোনমি আরও খারাপ হয়ে গেছে। ফলে এই সুযোগেই ধীরে ধীরে ইকোনমি বরবাদ হবে। আর শেষ পর্যন্ত এই জন আন্দোলনের মদতেই প্রো ভারত মোনার্কি রাজাকে ক্ষমতায় বসানো হবে। আর একবার ওখানে ভুটানের মতন মোনার্কি চলে এলে পার্শিয়াল ডেমোক্রেসি থাকবে এবং পুরো নেপাল ভারত থেকে কন্ট্রোল করা যাবে। হ্যাঁ, এবারে আপনাদের প্রশ্ন আসবে যে তাহলে ভারতের সাথে নেপালের যুক্ত হওয়ার কী হল? ওয়েল, এখানে সবার আগে ইকোনমিক আর কালচারালভাবে নেপাল সম্পূর্ণ ভারতের সাথে মার্জ হবে। অর্থাৎ মনে করুন যে নেপালের সবটাই দিল্লি থেকে কন্ট্রোল হচ্ছে, আমাদের দেশের কারেন্সি ওরা ব্যবহার করছে, ফ্রি বর্ডার 2 দেশের মধ্যে, সেনাপ্রধান এক, ওদের দেশের বিদেশ নীতি অনেকটাই ভারত থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে। এরপর এক্সট্রা আর কি চায়? বলতে গেলে আমাদের একটা রাজ্যই হবে। তারপর ধীরে ধীরে কিছু বছরে ওখানকার সেন্টিমেন্ট পরিবর্তন করে ভারতের সাথে ফিজিক্যালি মার্চ করাতে হবে। আর সেই দিকেই কাজ হচ্ছে।